জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনকে ফোন করে সরাসরি হুমকি দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় আইনজীবী জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনকে ফোন করে সরাসরি হুমকি দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ ঘটনার পরই ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সরাসরি ফোন করে কঠোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বিএনপি নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সূত্র জানায়, ব্যারিস্টার সুমন গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগার থেকে মুক্তি লাভ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় আটক থাকা সুমনের মুক্তির পর তিনি বিএনপির সঙ্গে যুক্ত হন। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান নিজে সুমনের সঙ্গে যোগাযোগ করে তাকে দলে স্বাগত জানান এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। এরপরই সুমন হবিগঞ্জ ৪ আসনের সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ান এবং বিএনপির নির্বাচনী প্রচারে সক্রিয় হন। মুক্তির পরপরই রাতে ব্যারিস্টার সুমনের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনটি ধরার পর অপর প্রান্ত থেকে শেখ হাসিনার কণ্ঠস্বর শোনা যায় বলে সুমনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। কথোপকথনে হাসিনা সুমনকে উদ্দেশ্য করে বলেন, তুমি যে ভুল পথে গেছ সেটা তোমার জন্য মারাত্মক হবে। বিএনপিতে যোগ দিয়ে তারেকের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পরিণতি ভয়াবহ হবে। আমি এখনো অনেক কিছু করতে পারি। তোমার পরিবার, তোমার সমর্থকদের নিরাপত্তা নিয়ে ভাবো। এই কথাগুলো সুমন রেকর্ড করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে, যদিও অডিওটি এখনো প্রকাশ্যে আসেনি। এই ফোন কলের পর ব্যারিস্টার সুমন বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। তারেক রহমান নিজে এই ঘটনার খবর পেয়ে তীব্র নিন্দা জানান এবং বলেন, এটি স্পষ্টতই বিদেশ থেকে হস্তক্ষেপের চেষ্টা। আমরা এ ধরনের হুমকির কাছে মাথা নত করব না। ব্যারিস্টার সুমন আমাদের দলের একজন সম্মানিত সদস্য। তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর এমন আচরণ দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রতিবাদ জানাবো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা 2026 সালের নির্বাচনের আগে বিএনপির জনপ্রিয়তা বাড়াতে পারে। ব্যারিস্টার সুমনের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের বিএনপিতে যোগদান ইতোমধ্যে দলের ভোট ব্যাংককে শক্তিশালী করেছে। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীরা উৎসাহিত হয়ে উঠেছেন। একদিকে যেমন তারা সুমনের মুক্তিকে উদযাপন করছেন, অন্যদিকে হাসিনার হুমকিকে পুরনো শক্তির শেষ চেষ্টা হিসেবে দেখছেন। এদিকে আওয়ামী লীগের নেতারা এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা বিএনপির প্রচারণা। শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি কোনো হুমকি দিতে পারেন না। এসব কথা দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। ব্যারিস্টার সুমন নিজে আজ সকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ভয় পাই না। আমি সত্যের পথে আছি। যারা দেশের জন্য কাজ করছে তাদের সঙ্গে থাকব। হুমকি দিয়ে কাউকে থামানো যাবে না। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। ভারতে অবস্থানরত হাসিনার কার্যকলাপ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। বিএনপি সরকার এখন এই ফোন কলের অডিও প্রকাশ করে আন্তর্জাতিক ফোরামে তুলতে পারে। এ ঘটনার পর দেশজুড়ে আলোচনা চলছে। অনেকে মনে করছেন এটি পুরনো রাজনৈতিক শত্রুতার নতুন অধ্যায়। ব্যারিস্টার সুমনের মুক্তি ও দলীয় যোগদানকে কেন্দ্র করে যে উত্থান ঘটেছে তা নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে যায় তা এখন সময়ই বলবে। দুকুল হারালেন অলি, প্রায় 50 বছরের রাজত্বের অবসান। চট্টগ্রাম 14 আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পরাজিত হয়েছেন। আসনটি অলি আহমেদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ওমর ফারুক এলডিপির সভাপতি অলি আহমদের ছেলে। আসনটিতে পরাজিত হওয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদের পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। আসনটিতে 11 দলীয় জোটের শরিক লিবারেল এলডিপির ছাতা প্রতীকের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কর্নেল অলির আসন হিসেবে পরিচিত ছিল চট্টগ্রাম 14 আসনটি। এই আসনে দীর্ঘ প্রায় 50 বছর ধরে শাসন করেছেন অলি। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতা বিরোধী দলের নেতৃত্বাধীন জোটে যাওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে
টাকার কুমির হিসেবে পরিচিত জসিমউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার কারণেই তার ছেলের হার হয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই আসনে মিজানুল হক চৌধুরী নামে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীও ছিল। এই বিদ্রোহী প্রার্থীও অলির ছেলের পরাজয়ের আরেকটি কারণ। সব মিলিয়ে কর্নেল অলি 87 বছর বয়সে এসে একুল ও অকুল দুই কুলি হারিয়েছেন। একই সঙ্গে চন্দনা এসে অলি নিজের হাতে ছেলেকে বলি দিলেন বলে মন্তব্য করেছেন রাজনীতি সংশ্লিষ্টরা। এই আসনে মোট ভোটার ছিল 3,13,513 জন, প্রার্থী ছিলেন 8 জন। জিয়া, খালেদা, তারেক রাষ্ট্র পরিচালনায় একই পরিবারের 3 জন। বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় বাবা ও মায়ের পর তাদের ছেলেও দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য এই রেকর্ড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় সিরিমাভো বন্দর নায়েকে, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার এবং উত্তর কোরিয়ার কিম জং পরিবারের 3 জন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এএসএম সায়েম পদত্যাগ করলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমানের মতো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। এরপর বেগম খালেদা জিয়া 3 দফা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফিরে আসেন। মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। তার নেতৃত্বে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয়লাভ করায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়া পরিবারের তৃতীয় সদস্য তারেক রহমান। ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হয় 1947 সালের 15 আগস্ট। প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। বাবার মৃত্যুর পর দলের হাল ধরে 2 দফায় প্রধানমন্ত্রী হন মেয়ে ইন্দিরা গান্ধী। 1984 সালে মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা পুত্র রাজীব গান্ধী, যে কারণে দলের সঙ্গে শপথ নিতে পারেননি ইশরাক। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময় মতো উপস্থিত হতে না পারায় নিজ দলের সাথে শপথ নিতে পারেননি ঢাকা 6 আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। পরে তিনি জামায়াত ও স্বতন্ত্র সদস্যদের সাথে শপথ গ্রহণ করলেও দলীয় সিদ্ধান্তে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন। মঙ্গলবার সকাল 11:45টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রথম ধাপে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তবে জামায়াত বা ব্যক্তিগত কারণে সময় মতো পৌঁছাতে না পারায় ইশরাক হোসেন তার দলের সদস্যদের সাথে নির্ধারিত সময়ে শপথ নিতে ব্যর্থ হন। এর ফলে দুপুর 12:30টায় দ্বিতীয় ধাপে যখন জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ শুরু হয়, তখন তিনি তাদের সাথে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন। এদিনের শপথ অনুষ্ঠানে একটি বিশেষ দিক ছিল দ্বৈত শপথ। জামায়াত জোটের সংসদ সদস্যরা 2টি পর্যায়ে শপথ নিয়েছেন, প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে ইশরাক হোসেন সংসদ সদস্য পদে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। একই অবস্থান নিতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে। তিনিও জামায়াত ও স্বতন্ত্র সদস্যদের সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তাদের সংসদ সদস্যরা কেবল সংসদীয় দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন, কোনো বিশেষ সংস্কার পরিষদের অংশ হবেন না।